হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর সম্ভাবনা তত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেই সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারে এসএনদের বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর 17 দাগের কোশ্চেন থেকে কিছু কোশ্চেনের সলিউশন তোমাদেরকে দেখাবো। এর দেখবে ঠিক আগের ক্লাসগুলোতে এর আগের যে অঙ্কগুলো রয়েছে তার সলিউশন দেখিয়েছি, এবং সঙ্গে সঙ্গে প্রথম যে ক্লাস দেখবে সেখানে থিওরিটাও ভালো করে বোঝানো আছে। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে আগের ক্লাসগুলো দেখো, দেন তোমরা এই ক্লাসটা দেখো। আজকের যে অঙ্ক, আজকের প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে 17 দাগের অঙ্ক। কি বলছে দেখা যাক। বলছে ঝোঁক শূন্য 8টি মুদ্রা একযোগে নিক্ষিপ্ত হলো। তার মানে কি, আটটা কয়েন আছে তোমার কাছে, তুমি 8টা কয়েন একসঙ্গে টস করলে। বলছে দেখাও যে 5টি হেড পড়ার সম্ভাবনা ও 3টি হেড পড়ার সম্ভাবনার মান একই হবে। তার মানে কি, তার মানে তুমি যদি 8টা কয়েন একসঙ্গে টস করো তাহলে তার নাম্বার অফ এস কত হবে। দেখো, আমার সম্ভাবনা বের করতে গেলে কোনো একটা ঘটনার সম্ভাবনা আমাকে বের করতে হবে। আর তার সংজ্ঞা কি, তার সংজ্ঞা হচ্ছে এ যদি ঘটনা হয় তার সম্ভাবনার মান কী হবে, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে তোমাদের কী শিখেছি, সবসময় যে ঘটনা দেওয়া থাকবে তার নাম্বার অফ এটা বের করবে, তার সঙ্গে নাম্বার অফ এসটা তোমরা বের করবে, করে ফর্মুলাতে ইউজ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে নাম্বার অফ এস কত হবে, দেখো নাম্বার অফ এস হবে, যেহেতু 8টা মুদ্রা একসঙ্গে টস করা হচ্ছে, একটা মুদ্রা টস করলে আউটকাম কত আসে, দু ধরনের আসে, আইদার হেড অথবা টেল। তাহলে এখানে কী শিখেছি তোমাদের না, 8টা মুদ্রা একসঙ্গে টস করলে তার আউটকাম কী হবে, আউটকাম হবে 2⁸ 8। ঠিক আছে, 8টা মুদ্রা একবার টস করলে যা রেজাল্ট দেবে, একটা মুদ্রা 8বার টস করলে একই রেজাল্ট দেবে। এগুলো তোমাদেরকে শেখানো আছে, 2⁸ 8 আসবে। ঠিক আছে, এবারে দেখো, তাহলে আমি ধরছি একটা ঘটনা। এই ঘটনা কি না, বলছে 5টি হেড পড়ার সম্ভাবনা কী হবে। তাহলে 5টা হেড পড়ার আমি ধরে নিচ্ছি এ হচ্ছে 5টা হেড পড়ার ঘটনা। আচ্ছা, 5টা হেড কীরকম, দেখো 8টা মুদ্রা টস করা হচ্ছে, তাহলে 5টা হেডকে কেমন আসতে পারে, ধরো এইরকম আসতে পারে। আউটকামগুলো এস আসবে 2⁸ 8 খানা। এ ঘটনার যে রিলেটেড যে এলিমেন্টগুলো কেমন হবে সেটা 2-1টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো, এ ঘটনা কি না, যার মধ্যে 5টা হেড পড়বে, তাহলে মোট তো 8টা থেকে 5টা হেড পড়লে বাকি 3টে কি, বাকি 3টে টেল। তাহলে দেখো, 8টার মধ্যে 5টা হেড 3টে টেল, এই 5টা হেড 3টে টেল নিয়ে কতগুলো কম্বিনেশান হয় সেটা হয়ে যাবে নাম্বার অফ এ, তাহলে একটা কম্বিনেশান হচ্ছে এইরকম হয়। আর একটা কম্বিনেশান তুমি যদি দেখায়, তাহলে ধরো এরকম 3টে হেড আছে, মাঝখানে 2টো টেল আছে, আবার 2টো হেড আছে, আবার একটা টেল আছে। দেখো 5টা হেড 3টে টেল, এরকম 5টা হেড 3টে টেল নিয়ে কতগুলো কম্বিনেশান আসে সেটা হয়ে যাবে নাম্বার অফ এ। তাহলে সেইটা আমরা কী করে বের করবো, যেহেতু 5টা হেড, তাহলে নাম্বার অফ এ কত হয়ে যাবে, নাম্বার অফ এ দেখো 8টার মধ্যে 5টা হেড, তাহলে এইটা যাবে 8C5। নাম্বার অফ এ কী হয়ে গেল, 8C5। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে 8C5 বাই নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ হলো 8C5 বাই নাম্বার অফ এস, এস হচ্ছে নাম্বার অফ এস হবে 2⁸ 8। বোঝা গেল। এবারে দেখো আরেকটা কী বলছে, 3টে হেড পড়ার সম্ভাবনা। তাহলে আমি ধরো বি একটা ঘটনা ধরে নিই, যেখানে কী বলছে, 3টে হেড পড়বে। তাহলে 3টে হেড পড়ার ঘটনা, তাহলে দেখো, তাহলে 3টে হেড পড়লে বাকি 5টা কী আসবে, টেল আসবে। তাহলে 3টে হেড আসা যা, বাকি 5টা টেল আসাও তাই, কারণ আমাকে কী কম্বিনেশন বের করতে হবে, 3টে হেড নিয়ে। তাহলে 3টে হেড আর 5টা টেল নিয়ে কতগুলো কম্বিনেশন। তার মানে এখানে নাম্বার অফ বি তাহলে কী হয়ে যাবে, 3টে হেড, তার মানে 8টার মধ্যে 3টে হেড নিয়ে কত উপায় সাজানো যায় সেটা যাবে নাম্বার অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ বি কী হবে না, প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস। তার মানে এটা যাবে 8C3 বাই 2⁸ 8। এবারে দেখবে একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে NCR সমান NCN-R। ঠিক আছে, NCR সমান NCN-R। এই দুটোর যোগফল কী হয়, এনের সঙ্গে সমান হয়ে গেলে এই দুটোর মান সমান হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে কী আছে, 8C3 আর দেখো 8C5। দেখো এখানে 8C3 সমান কী হয়ে যাবে, 8C5। দেখো এই 5 আর 3-এর যোগফল কত, যোগফল হচ্ছে 8। তাহলে এই দুটোর মান সমান। তার মানে এই দুটোর মান যদি সমান হয় তাহলে 8C3-র জায়গায় আমি লিখতে পারি 8C5 বাই 2⁸ 8। আর এইটা মানে কত, এইটা মানে প্রবাবিলিটি অফ এ। তাহলে আমার কি যেখানে দেখাতে বলেছে যে পিবি সমান PA চলে এলো। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, 8 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটা পরিবারে 4জন শিশু আছে। একের দাগেরটা কী বলছে, আচ্ছা এটা হচ্ছে 18-এর 1 দাগের অঙ্ক। কী বলছে, 4জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা। 2-একটা কী বলছে, 4জনের মধ্যে 2জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বোঝা গেল। তাহলে চলো করা যাক 18-এর 1-টা। দেখো কী বলেছে, একটা ফ্যামিলিতে 4জন শিশু আছে, 4জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা 1। তাহলে নাম্বার অফ এস কত হবে, দেখো একটা ফ্যামিলিতে 4জন শিশু আছে, তাহলে আমি ধরলাম 1 নম্বর শিশু, 2 নম্বর শিশু, 3 নম্বর শিশু, 4 নম্বর শিশু। ঠিক আছে, তাহলে প্রথম জনার জন্ম তারিখ কতগুলো হতে পারে। দেখো 1 বছর সমান, দেখো এখানে বলে দেওয়া আছে যে 1 বছর সমান ধরে নাও 365 ডেজ। তাহলে প্রথমজন যে শিশু তার জন্মদিন 365-এর মধ্যে কোনো একটা ডেট হবে।
দ্বিতীয় জন যে শিশু তারও জন্মদিন 365 মধ্যে কোনো একটা ডেট হবে। 3 নম্বর যে শিশু তারও 365 মধ্যে কোনো একটা দিন হবে। আর 4 নম্বর যে শিশু তারও 365 মধ্যে কোনো একটা ডেট হবে। তাহলে নাম্বার অফ এস কী হবে? নাম্বার অফ এস হবে এইগুলো সবগুলো হচ্ছে গুণফল। তার মানে এখানে আমি নাম্বার অফ এস কী লিখতে পারি? 365 হোল টু দি পাওয়ার 4, এটা হলো নাম্বার অফ এস। এবার ধরো এ ঘটনা কি? এই প্রথম যেটা দেওয়া আছে আমি আর লিখছি না, কিন্তু তোমরা এক্সামের সময় অবশ্যই করে লিখবে যে ঘটনা কোনটাকে ধরছো। দেখো ঘটনা কি ধরবে না, চারজনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনা। 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিন হবে। এবারে দেখো 4 জনের জন্ম তারিখ যে বিভিন্ন দিন হবে, তাহলে দেখো প্রথম যে শিশু তার জন্ম তারিখ 365 দিনের কোনো একদিন হবে। এবারে 4 জনের যেহেতু বিভিন্ন দিনে হবে, তাহলে দ্বিতীয় নম্বর যে শিশু তার জন্ম তারিখ কবে হবে না, দেখো 1 নম্বর শিশুর জন্ম তারিখ যেদিন হলো সেটা কিন্তু 2 নম্বর শিশুটার হবে না, কারণ ঘটনা কি 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হবে। তার মানে মানে প্রথম শিশুর যে জন্ম ডেট সেটা দ্বিতীয় শিশুর জন্য হবে না। তার মানে প্রথম শিশুর জন্মদিন 365 দিনের যে কোনো একদিন হতে পারে। তাহলে 2 নম্বর শিশুর ক্ষেত্রে কী হবে? 364 দিন, কারণ প্রথম জনের যে জন্ম ডেট সেটা দ্বিতীয় জনের আসবে না। আবার দ্বিতীয় জনের আর প্রথম জনের যে জন্ম তারিখ সেটা 3 নম্বর যে শিশু তার আসবে না। তাহলে জন্মদিন কত উপায় হতে পারে? 363। আবার 4 নম্বর যে শিশু তার জন্ম তারিখ প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনের যে জন্ম তারিখ সেই 3টে আসবে না, তাহলে সেই 3টে বাদে তাহলে কত হতে পারে? 362। তাহলে নাম্বার অফ এখানে কত হয়ে যাবে? নাম্বার অফ হবে তোমার 365 ইন্টু 364 ইন্টু 363 ইন্টু 362। তাহলে প্রবাবিলিটি অফ কত হয়ে যাবে? প্রবাবিলিটি অফ হবে 365 364 363 ইন্টু 362 বাই নিচে হচ্ছে 365 হোল টু দি পাওয়ার 4। তাহলে একটা তুমি কাটতে পারো, এটাই হবে অ্যান্সার। মানে এবারে তুমি কেটে ছোটো করতে পারো। এটা হবে 364 363 362 বাই নিচে হবে 365 হোল টু দি পাওয়ার 3। বোঝা গেল আশা করি। 2-এর দাগের অঙ্কটা দেখা যাক কী হয়। দেখো 2-এর ঘটনা কী বলছে? 4 জনের মধ্যে 2 জনের জন্ম একই তারিখে হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই হবে। তাহলে দেখো নাম্বার অফ এস কিন্তু এটাই হবে। নাম্বার অফ এস এটাই হবে। আমি এখানে ধরে নিচ্ছি ঘটনাটা বি। তাহলে আমি যদি ঘটনাটা বি ধরে নিই, তাহলে নাম্বার অফ বি কী হবে না, কন্ডিশান কি? 4টে শিশু ধরো 1 2 3 4, 4টে শিশু যাদের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই দিনে হবে। এবার কোশ্চেন হলো 4টে শিশুর মধ্যে কোন 2 জনের জন্ম তারিখ একই দিনে হবে। তাহলে সেই কোন 2 জন সেইটা মানে কী করে আমরা ঠিক করবো না, তার জন্য আমরা নির্বাচন করব। 4 জন শিশু তার মধ্যে 2 জনের জন্মদিন একই দিনে হবে। সেই কোন 2 জন শিশু তাদেরকে নির্বাচন করার মানে উপায় হচ্ছে 4C2 উপায়। 4 জনের মধ্যে কোন 2 জন শিশুর জন্ম তারিখ একই দিন সেটা নির্বাচিত হবে 4C2 উপায়। 4 জনের মধ্যে 2 জন, এই 2 জনের জন্ম তারিখ কী হবে না, 365 দিনের যে কোনো একদিন হবে। এবার বাকিদের তো আলাদা হবে, কারণ কন্ডিশান কী দেওয়া আছে? ঘটনার কন্ডিশান দেখবে দেওয়া আছে 2 জনের জন্মদিন একই হওয়ার সম্ভাবনা কত। তাহলে 2 জনের জন্মদিন একই হবে, বাকি 2 জন তাহলে আলাদা হবে। তাহলে যে 2 জনের জন্মদিন একই তাদের জন্য কত? 365 যে কোনো একদিন। পরের জনের জন্য কী হবে? এই 2 জনের যে জন্মদিন মানে হয়ে গেল সেই মানে এই 2 জনের জন্মদিন তো একই ডেটে, তাহলে সেই ডেটটা 3 নম্বর জনের জন্য আসবে না, বা মানে পরের 2 জনের জন্য আসবে না। তাহলে পরের জনের ক্ষেত্রে কত হবে? 364, একটা কমে যাবে ডেট, কারণ এই 2 জনের যে ডেটটা জন্মদিন হয়েছে এদের যেহেতু একই জন্ম ডেট, তাহলে সেই ডেটটার যে পরের জন তার আসবে না। আবার 4 নম্বর জনের যে ডেটটা আসবে সেটা এদের 2 জনের সঙ্গে মানে যে ম্যাচ করবে না, তাহলে তার জন্য কী যাবে? 363। বোঝা গেল আশা করি। তাহলে প্রবাবিলিটি অফ বি কী হবে না, প্রবাবিলিটি দেখো 4C2, দেখো এই 4C2 এগুলো মান তোমরা বাড়িতে বের করে নেও, ঠিক আছে? দেখো একটা 365 কেটে যাবে, দেখবে নাম্বার অফ এস করলে একটা 365 কেটে যাবে, এটা হবে 364। আমি একেবারে কেটে দিয়ে লিখছি। দেখো নিচে হতো নাম্বার অফ এস কত? 365 হোল টু দি পাওয়ার 4, যেহেতু একটা কেটে যাবে তাহলে আমি লিখছি 365 হোল কিউব, এটাই আমি অ্যান্সার রাখলাম। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 19-এর দাগের অঙ্ক কী বলছে? দেখো বলছে 5 জন ছাত্র ABCDE উদ্দেশ্যহীনভাবে একটি বেঞ্চিতে আসন গ্রহণ করে। এই 2 জন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা নির্ণয় করো। দেখো এই পাশাপাশি না থাকার যে অঙ্ক, এই অঙ্ক তোমাদের সমবায় যে চ্যাপ্টার ছিল ফার্স্ট সেমিস্টারে প্রচুর আছে, ঠিক আছে? তাহলে এটাও সেরকমভাবে করতে হবে। চলো দেখা যাক কীভাবে হবে। দেখো এখানে 5 জন ছাত্র, মানে 5 জন ছাত্রর নাম আছে ABCDE। তাহলে 5 জন ছাত্র আমি যদি নাম্বার অফ এস বের করি, নাম্বার অফ এসটা কি না, 5 জন ছাত্র কি বলছে? একটা বেঞ্চিতে আসন গ্রহণ করে, তার মানে কি? তারা একটা লাইনে আছে। দেখো তারা যদি একটা বৃত্তাকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিন্যাসটা আলাদা আসবে, আর যদি তারা একটা লাইনে থাকে সেই ক্ষেত্রে বিন্যাসটা হচ্ছে আলাদা আসবে। যেহেতু এখানে কি বলেছে? বেঞ্চিতে আসন গ্রহণ করলো, তার মানে তারা একটা লাইনে আছে। আর লাইনে এলে বিন্যাস কী হবে? 5 জনের যে বিন্যাস কী হবে? ফ্যাক্টোরিয়াল 5, এটাই যাবে নাম্বার অফ এস। এবার আমি ধরছি এক্স একটা ঘটনা, কারণ হচ্ছে এখানে ABCD দেওয়া আছে, তাই এক্স ঘটনা কী ধরছি না, এক্স ঘটনা হচ্ছে A ও B, ওই যে বসবে A ও B, এই 2 জনের পাশাপাশি
পাশাপাশি না থাকার ঘটনা, মানে পাশাপাশি তারা বসবে না, পাশাপাশি না থাকার ঘটনা। ঠিক আছে, তার মানে কি, তার মানে এরা পাশাপাশি মানে এ আর বি দুজন পাশাপাশি থাকবে না তার সম্ভাবনা। তাহলে আমাকে আগে নাম্বার অফ এক্সটা বের করতে হবে। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করতাম, যেহেতু এ বি পাশাপাশি থাকবে না, আমি ধরে নেবো যে এ বি পাশাপাশি থাকলে সেই রকম কম্বিনেশান কতগুলো আসে। তাহলে দেখো এখানে আমি অত ডিটেলসে আর লিখবো না, জাস্ট শর্টকাটে আমি করাচ্ছি। দেখো এ বি যদি পাশাপাশি থাকে, এ বি যদি পাশাপাশি বসে, তাহলে সেই রকম কম্বিনেশান কতগুলো আসে আমরা আগে দেখে নেবো। দেখো এ বি পাশাপাশি থাকলে সেই রকম কম্বিনেশান কতগুলো আসবে না, এ বিকে পাশাপাশি রেখে তুমি তাদেরকে একজন ভাবো, এ বি পাশাপাশি থাকবে তাদেরকে তুমি একজন ভাববে, তাহলে মোট তো আমার 5 জন। তাহলে এ বিকে যদি আমি একসঙ্গে রেখে একজন ভাবি, তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে? এটার হিসেবটা হয় হচ্ছে এই রকম, যে মোট 5 জন, তার থেকে এ বিকে বাদ দিয়ে দাও, এ আর বি দুজন, তাহলে এ বিকে দুজন বাদ দিলাম। ঠিক আছে, এবার কি করছি না, এ আর বিকে একসঙ্গে আমি ভাবছি একজন, এ আর বিকে আমি একসঙ্গে ভাবছি একজন, তাহলে আমি একটা +1 করব। বোঝা গেল মানে হিসাবটা? আমি কি বলছি না, এ বিকে আমি একসঙ্গে একজন ভাবছি, এ বিকে পাশাপাশি রেখে আমি তাদেরকে একজন ভাবছি, ভাবলে কতজন ছাত্রছাত্রী হয়? তাহলে মোট 5 জন ছাত্রছাত্রী, মানে হিসাবটা এইরকমভাবে করলে প্রত্যেকটা অঙ্কের জন্য সহজ হবে। কীরকম না, মোট 5 জন ছাত্রছাত্রী, তার থেকে এ আর বি দুজনকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলাম। আবার এ বিকে পাশাপাশি রেখে তাদেরকে আমি দুজনকে ভাববো একজন, তাহলে কী যাবে +1। তাহলে মোট ছাত্রছাত্রী আমার কত হবে? মোট ছাত্রছাত্রী হবে হচ্ছে আমার 4 জন। তাহলে এবার এই 4 জন কত উপায়ে বিন্যাসিত হয় না, ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যাসিত হয়। বোঝা গেল? এই যে 4 জন এ বিকে একসঙ্গে রেখে, মানে এ বিকে একসঙ্গে রেখে আমি যদি একজন ছাত্র ভাবি, তাহলে মোট 4 জন ছাত্র, সেই 4 জন ছাত্র কত উপায়ে বিন্যাস হবে? ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যাস হবে। এবারে এ বি আবার কি দুজন, তাহলে এ বি আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ মানে করবে, তাহলে এ বি নিজেদের মধ্যে কত উপায় ইন্টারচেঞ্জ করবে? ধরো এ বি এখানে ছিল, তাহলে এ যাবে এই জায়গায়, বি আসবে এখানে, তার মানে সেটা যাবে, মানে সেটা হবে বি এ। তাহলে এ বি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এ বিকে একসঙ্গে রেখে মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 4 × ফ্যাক্টোরিয়াল 2। বোঝা গেল আশা করি? এ বিকে আমি একসঙ্গে একজন ছাত্র ভাববো, এ বিকে একসঙ্গে একজন ছাত্র ভেবে তাদের বিন্যাস কী হবে? ফ্যাক্টোরিয়াল 4। আবার এ আর বি মানে নিজেদের মধ্যে সিট ইন্টারচেঞ্জ করতে পারবে, সেটা কত উপায়? সেটা ফ্যাক্টোরিয়াল 2 উপায়। তাহলে এ বিকে একসঙ্গে রেখে মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 4 × ফ্যাক্টোরিয়াল 2। এবার এখানে কি বলেছে? পাশাপাশি না থাকার ঘটনা। তাহলে মোট বিন্যাস কত? মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তার থেকে এ বিকে পাশাপাশি রেখে সেটা আমি যদি বিয়োগ করে দিই, তাহলে বাদবাকি যেটা পড়ে থাকবে কি? পাশাপাশি না রেখে। মোট বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5, তার থেকে এ বিকে পাশাপাশি থাকলে যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 × ফ্যাক্টোরিয়াল 2। সেইটা আমি ফ্যাক্টোরিয়াল 5 থেকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা মানে কতগুলো, মানে কী হবে না, এ বিকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা, সেটা হলো নাম্বার অফ এক্স। বোঝা গেল আশা করি? তাহলে এবারে কি, এবারে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। প্রবাবিলিটি অফ এক্স কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4 × ফ্যাক্টোরিয়াল 2 বাই নিচে নাম্বার অফ এক্স ফ্যাক্টোরিয়াল 5। এটা তুমি যদি এটা বাড়িতে তোমরা ক্যালকুলেশন করো, আশা করি ইজিভাবে হয়ে যাবে। দেখো এটা যদি ক্যালকুলেশন এমনি করাও যায়, দেখো তো ফ্যাক্টোরিয়াল 5কে যদি আমি ভাঙি, তাহলে কত হবে? 5 × ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল 4 × দেখো ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? মানে ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, আর নিচে এটা ফ্যাক্টোরিয়াল 5 রাখো। দেখো মানে ওপর থেকে দেখো ফ্যাক্টোরিয়াল 4 কমন যাবে, গেলে দেখো এখানে পড়ে যাবে কত? 5, এখান থেকে দেখো পড়ে থাকবে 2, আর নিচে দেখো 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙা যদি হয় 5 × 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা কেটে গেল, তাহলে ওপরে যাবে কত? 3/5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3/5। সিম্পল একটা ক্যালকুলেশন। একটু তোমাদের হয়তো এখানে দেখে হয়তো মনে হবে যে জটিল, তাই আমি ক্যালকুলেশনটা একটু করে দিলাম। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে 20 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 20 দাগের অঙ্কটা বলছে 5টি ইংরেজি ও 3টি গণিতের পুস্তক যথেচ্ছভাবে একটি বুক সেলফে রাখা হয়। গণিতের পুস্তক 3টি পরপর থাকার সম্ভাবনা, তার মানে এই যে আগের অঙ্কটা হলো পরপর থাকার সম্ভাবনা, মানে হলো একসঙ্গে রেখে, একসঙ্গে মানে যে থাকবে তার বিন্যাস। তাহলে দেখো কী শিখলাম, তার মানে কী বলতো, দেখো বুক সেলফে রাখা হচ্ছে বই, তার মানে পরপর থাকবে, তোমাকে একটা লাইনে থাকবে, তার মানে লাইনের যে বিন্যাস সেটা হবে। তাহলে নাম্বার অফ এস, নাম্বার অফ এস কত হবে? দেখো 5টা ইংরাজি 3টে গণিতের বই, তাহলে মোট 8টা বই, তাহলে মোট 8টা বইয়ের বিন্যাস হয় কত? ফ্যাক্টোরিয়াল 8। এবারে যেটা মানে দেওয়া আছে এ, সেটা যদি ঘটনা ধরে নিই, তাহলে নাম্বার অফ এ কত হবে? এ ঘটনা কি না, 3টি গণিতের পুস্তক পরপর থাকার, আগেরটা ছিল না থাকার, তাই টোটাল বিন্যাস থেকে বিয়োগ করেছিলাম মানে পরপর থাকাটা, কিন্তু এখানে এই পরপর থাকাটার সম্ভাবনা চেয়েছে। তার মানে কী হবে? তার মানে দেখো কী শেখালাম একটু আগে, যে পরপর থাকা মানে দেখো, তার মানে তুমি 3টে যে গণিতের বই তাকে তুমি ভাববে একটা বই, তাদেরকে একসঙ্গে রেখে ভাববে একটা বই। তাহলে সেটাকে যদি আমি একটা বই ভাবি, তাহলে মোট বইয়ের সংখ্যা মানে কতগুলো হবে? দেখো এমনি মোট বই তো 8টা, 5টা ইংরাজি 3টে গণিত, মোট হচ্ছে 8টা। তার থেকে কী করবে? এই 3টে যে গণিতের বই সেটা বিয়োগ করে দেবে, বিয়োগ হলো। এবারে 3টে গণিতের বইকে একসঙ্গে ধরা হচ্ছে একটা, তাহলে আমি এখানে একটা +1 করব।
তাহলে কত হবে দেখো, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5 সঙ্গে 1 যোগ করলে 6, তাহলে মোট বই যাচ্ছে 6টা। তার মানে 3টে গণিতের বই যদি আমি পাশাপাশি রেখে সেটাকে যদি আমি একটা বই ভাবি, তাহলে মোট বই আসছে কটা, 6টা। তাহলে এই 6টা বই কত উপায়ে বিন্যাস হবে, ফ্যাক্টরিয়াল 6 উপায়ে বিন্যাস হবে। আবার এই যে 3টে গণিতের বই তারা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যাসিত হবে। তাহলে 3টে গণিতের বই পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা কত আসবে, ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে এটা যাবে ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 8। যদি বলতো যে পাশাপাশি না থেকে তাহলে কী হতো, এই ফ্যাক্টরিয়াল 8 থেকে এইটা আমরা বিয়োগ করে দিতাম, কারণ এইটা হচ্ছে পাশাপাশি থেকে। বোঝা গেল? তাহলে দেখো তো এটা তাহলে কী হবে, এটা যেটা হবে এটা তাহলে কাটাকুটি করলে এটা ফ্যাক্টরিয়াল 3 থাক ওপরে, আর নিচে দেখো ফ্যাক্টরিয়াল 6 পর্যন্ত যদি আমি ভাঙি তাহলে 8 গুণ 7, ওপরে কত, এর ওপরে হবে 6, নিচে হচ্ছে 8 গুণ 7, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে 4 2 8, তাহলে এটা যাবে 3/28, এটা যাবে 3/28। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 21 দাগে কী বলছে, দেখো বলছে 4 জন মহিলা ও 7 জন যে পুরুষের মধ্য থেকে 6 জনের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। আমরা কি জানি, কমিটির অঙ্ক মিন সমবায়ের অঙ্ক। কমিটিতে 1 নম্বরটা কী বলছে, ঠিক 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা, আর কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা। তার মানে নাম্বার অফ এস কী হবে, তাহলে কী বলছে দেখো, বলছে 4 জন মহিলা ও 7 জন যে পুরুষ তার থেকে 6 জনের একটি কমিটি তৈরি করতে হবে। তাহলে নাম্বার অফ এস আমার কত দেখো, 4 জন মহিলা 7 জন পুরুষ, তাহলে মোট মেম্বার কত হচ্ছে 4 যোগ 7 11 জন। তার থেকে কজনার টিম করতে হবে, 6 জনার, তার মানে এটা যাবে 11C6, এটা যাবে নাম্বার অফ এস। আচ্ছা, 1-এর দাগ দিয়ে আমি লিখছি যে ঘটনা, ধরো এ ঘটনা, মানে যে ঘটনা কি না, যে টিমটা তুমি তৈরি করবে 6 জনের টিম, তার মধ্যে ঠিক 2 জন মহিলা থাকবে। তাহলে দেখো 6 জনের টিম তৈরি করতে হবে, মহিলা থাকবে 2 জন। দেখো মহিলা কতজন, দেখো এখানে আমি লিখছি ফিমেল, এখানে লিখছি মেল। আচ্ছা ফিমেল কতজন, ফিমেল আছে 4 জন, মেল কতজন, মেল আছে হচ্ছে 7 জন। মোট কজনার টিম তৈরি করতে হবে, 6 জনার একটা টিম তৈরি করতে হবে, যার মধ্যে প্রথম অঙ্গটা কী বলছে, ঠিক 2 জন মহিলা থাকবে। তাহলে এই যে ঠিক 2 জন মহিলা থাকবে সে আসবে 4 জন থেকে, তাহলে সেটা যাবে 4C2। আর মোট তো যে কমিটির যে মোট মানে সদস্য সংখ্যা সেটা 6 জন হতে হবে, তাহলে 2 জন মহিলা এলে বাকি 4 জন কে, বাকি 4 জন হচ্ছে পুরুষ হবে, তাহলে সেই পুরুষ আসবে 7 জন থেকে। তাহলে 4C2 ইন্টু 7C4, যেহেতু এক্স্যাক্টলি 2 জন মহিলা চেয়েছে সেই 2 জন মহিলা আসবে 4 জন থেকে 4C2। তাহলে বাদ বাকি যে 4 জন যে মেম্বার, কারণ মোট 6 জন করতে হবে, দেখো এই 2 + 4 6 হতে হবে, তাহলে বাকি 4 জন আসবে পুরুষ, এটা আসবে 7C4 থেকে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ হবে 4C2 ইন্টু 7C4 বাই নিচে 11C6। এটা তোমরা ভাঙবে, দেখবে অ্যান্সার চলে এসছে। চলো 2-এর দাগে দেখা যাক কী হয়। নেক্সট 2-এর দাগের অঙ্ক দেখো, নেক্সট 21-2 কী বলছে, 21-2 বলছে কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকবে তার সম্ভাবনা, দেখো কমপক্ষে 2 জন মানেটা কি, আমার 6 জনের টিম তৈরি করতে হবে, তার মধ্যে কমপক্ষে 2 জন মহিলা, তার মানে কি 2 জন থেকে শুরু হবে, তাহলে 2 জন মহিলা হবে। যদি আমরা 2 জন মহিলা নিই তার মানে 2 জন মহিলা 4 জন পুরুষ হতে হবে, আর 3 জন মহিলা হলে 3 জন পুরুষ হবে। যদি 4 জন মহিলা হয় তাহলে 2 জন পুরুষ হবে, কারণ এখানে কি বলেছে, তুমি যে 6 জনের টিমটা তৈরি করবে সেই 6 জনের টিমে কমপক্ষে 2 জন মহিলা, তার মানে কি তার থেকে বেশি হলেও হতে পারে বা থাকতে পারে বা থাকবে। তার মানে কি, তার মানে সবচেয়ে কম 2 জন মহিলা রেখে কত উপায়ে ওই টিম গঠন করা যায়। তাহলে সবচেয়ে কম মহিলা 2 জন থাকলে হবে, 3 জন থাকলেও হবে, আবার 4 জনের 4 জন, কারণ দেখো মহিলা তো আছে মোট 4 জন, তার থেকে তো বেশি নেওয়া সম্ভব নয়। তাহলে সর্বাধিক 6 জনের টিমে কতজন মহিলা থাকতে মানে পারবে, 4 জন। আর কমপক্ষে বলেছে 2 জন, তার মানে সবচেয়ে কম 2 থেকে শুরু হবে, 2 জন থাকলেও হবে, 3 জন থাকলেও হবে, 4 জনের 4 জন থাকলেও হবে। তাহলে এই কম্বিনেশন কত আসবে, যদি আমি এটা বি ঘটনা ধরে নিই, তাহলে নাম্বার অফ বি সমান দেখো 4 জন থেকে 2 জন ইন্টু তার উপরে ডিপেন্ড করে 7 জন পুরুষ থেকে 4 জন আসবে। দেখো মোট 6 জন হবে, মানে এই 2 আর এই 4 মিলে মোট হচ্ছে 6 জন তোমার হতে হবে। ঠিক আছে, আমি এটা একটু সরিয়ে দিই, দেখো মোট তোমার হচ্ছে 6 জন তোমার হতে হবে প্লাস। আচ্ছা এবারে দেখো, এবারে কি ধরো 4 জন থেকে 3 জন মহিলা এলো, তাহলে বাকি 7 জন থেকে 3 জন পুরুষ আসবে। দেখো 3 + 3 6, মোট 6 জন তোমার রাখতে হবে। আবার ধরো 4 জন মহিলা এলো, 4 জন মহিলা এলো, তার উপর ডিপেন্ড করে 7 জন থেকে 2 জন পুরুষ আসবে, তবে তোমার 4 2 6 হবে। তাহলে এটা হলো নাম্বার অফ বি, এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে প্রবাবিলিটি অফ বি বেরিয়ে আসবে কত, নাম্বার অফ বি যেটা আসবে ওইটা বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এস 11C6 চলে এসছে, ওই মান দুটো পুট করবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 22-এর দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে 1 প্যাকেট তাস থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি তাস তোলা হয়, 2টি তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো মোট 1 প্যাকেট তাস, তাহলে মোট 1 প্যাকেট তাস থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি তাস তোলা হয়। তাহলে 1 প্যাকেট তাসে আমরা কি জানি না 52খানা কার্ড থাকে বা 52খানা তাস থাকে, সেই 52খানা তাস থেকে 4টে তাস তোলা হচ্ছে। তাহলে নাম্বার অফ এস, তাহলে নাম্বার অফ এস কত হবে না, নাম্বার অফ এস হবে 52C4।
এবারে বলছে ওই যে 4টে আমি তাস তুলছি, সেই 4টে তাস থেকে 2টো তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা, 2টো তাস যে ইস্কাবন হবে তার সম্ভাবনা কি হবে। তাহলে আমি ওটা যদি ঘটনা ধরে নিই যে 4টে তাস আমি তুলবো, তার থেকে 2টো তাস ইস্কাবন হবে। তাহলে ইস্কাবন কটা আছে? মোট 52টা তাস। দেখো ইস্কাবন বলতে ওই কালো রঙের যে পানটা থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে ইস্কাবন বলে। তাহলে দেখো মোট 52 তাস। আমি কি শিখেছি? 4 রকমের তাস থাকে, প্রত্যেকটা তাস 13খানা করে থাকে। তাহলে ইস্কাবন আছে 13টা। তাহলে এখানে কন্ডিশন কি না, 2টো তাস ইস্কাবন হবে, যে 4টে তাস টানবো সেই 2টো তাস হবে ইস্কাবন। তাহলে ইস্কাবন 13টা হলে ইস্কাবন ছাড়া কটা আছে? ইস্কাবন ছাড়া হচ্ছে 39টা, তবে তো মোট 52টা হবে। বোঝা গেল আশা করি? তবে হচ্ছে মোট 52টা হবে। তাহলে ইস্কাবন থেকে আসবে 2টো, তাহলে সেই 2টো আসবে এই 13টা থেকে, 13C2 ইন্টু বাকি যে 2টো, মানে মোট তো টানছি আমি 4টে, তার থেকে 2টো ইস্কাবন, তাহলে সেই 2টো আসবে 13টা থেকে, সেটা হবে 13C2 উপায়ে। বাকি যে 2টো ইস্কাবন নয় তারা আসবে কোত্থেকে? তারা আসবে এই 39টা থেকে, তাহলে এটা হবে 39C2। তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে না, প্রবাবিলিটি অফ এ হবে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ হচ্ছে 13C2 ইন্টু এটা হবে 39C2 বাই নিচে কত? বাই নিচে 52C4। এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 23 দাগের অঙ্ক। নেক্সট 23 দাগের অঙ্ক দেখো কী বলছে। একটি থলির মধ্যে 10টি 1 টাকার নোট, 7টি আধুলি। আধুলি মিনস কি? 50 পয়সা। 50 পয়সা যে আমরা ব্যবহার করি কয়েন, সেটাকে কি বলে? আধুলি। আর 4টে সিকি। সিকি বলতে কি না, সিকি বলতে হচ্ছে 25 পয়সা। যে আমরা 25 পয়সা এখন আর নেই, ব্যবহার হয় না, আগে ছিল। তাহলে সিকি মানে কি? সিকি মানে হচ্ছে 25 পয়সা। বলছে থলির মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে নেয়া 3টি মুদ্রার মধ্যে বলে 3টে অঙ্ক আছে। তাহলে এগুলো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে কী বলছে একটা থলির মধ্যে 10টি 1 টাকার নোট, 7টি আধুলি আর 4টে সিকি আছে। থলির মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে নেয়া 3টি মুদ্রার মধ্যে 1 নম্বরটা কী বলছে? একটি 1 টাকার নোট। 2 নম্বরটা কী বলছে? 3টি 1 টাকার নোট। আর 3 নম্বরটা কী বলছে? প্রত্যেক প্রকার মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে নাম্বার অফ এস কী হবে? নাম্বার অফ এস হবে, দেখো একটা থলিতে 10টা 1 টাকার নোট আছে, 7টা আধুলি আছে, 4টে সিকি আছে। সেই থলি থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া 3টি মুদ্রা, তার মানে থলি থেকে আমি হাত দিয়ে 3টে মুদ্রা তুলছি। তাহলে 3টে মুদ্রা কত উপায়ে আসতে পারে, সেটা হচ্ছে নাম্বার অফ এস। তাহলে থলিতে মোট মুদ্রা কতগুলো আছে? থলিতে মোট মুদ্রা আছে 10টা প্লাস 7টা প্লাস 4, কারণ 10টা 1 টাকা, 7টা আধুলি, 4টে সিকি। তাহলে থলিতে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে কতগুলো না? 21খানা। থলিতে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 21খানা। তার থেকে আমি তুলছি কটা? 3টে। তাহলে নাম্বার অফ এস হবে 21C3। এটা হয়ে গেল নাম্বার অফ এস। এবার আমি 1 দাগের অঙ্ক দিই। 1 দাগের অঙ্ক অঙ্ক এ যদি ঘটনা হয়, ঘটনা কি না, যে 3টে মুদ্রা আমি তুলবো তার মধ্যে একটা যেন 1 টাকার নোট হয়, একটি 1 টাকার নোট, বাকি দুটো যাবারে হোক, ঠিক আছে? একটা যেন 1 টাকার নোট হয়, ঠিক, একটা যেন 1 টাকার নোট হয়। তাহলে নাম্বার অফ এ তাহলে কত হবে না, নাম্বার অফ এ হবে, তাহলে যে 3টে মুদ্রা তুলছি তার মধ্যে একটা 1 টাকার নোট, সেইটা আসবে কটা থেকে? সেইটা আসবে 10টা থেকে, কারণ 10টা হচ্ছে 1 টাকার নোট আছে। যে 1 টাকার নোট একটা আসবে সেটা আসবে ওই 10টা থেকে আসবে, কারণ 1 টাকার নোট 10টা আছে, 10C1। আচ্ছা তুলছি তো আমি 3টে, তাহলে বাকি দুটো কোত্থেকে আসবে না, বাকি দুটো আসবে এই 7টা আর 4টে থেকে। তার মানে কি 7 + 4 11, তাহলে 11C2। এটাই হলো নাম্বার অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে না, প্রবাবিলিটি অফ এ হবে 10C1 ইন্টু 11C2 বাই 21C3। এটাই হবে মানে পি হবে। এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। আচ্ছা 2 দাগেরটা কী বলছে দেখা যাক। 2 দাগেরটা বলছে তিনটে যে তুমি মুদ্রা তুলবে, 3টেই 1 টাকার নোট। তাই আমি যে 3টে মুদ্রা তুলবো 3টেই 1 টাকার নোট, তাহলে এটা যদি বি ঘটনা হয় তাহলে নাম্বার অফ বি কী হবে? তার মানে আমি যে 3টে মুদ্রা তুলছি 3টেই 1 টাকার নোট, তার অর্থ হলো ওই 3টে মুদ্রা আসবে ওই 10টা থেকে, বাকিগুলো থেকে মানে কেউ আসবেই না। তাহলে কত যাবে? 10C3। তার মানে প্রবাবিলিটি অফ বি সমান কত হবে না 10C3 বাই নিচে 21C3। বোঝা গেল আশা করি। 3 নম্বরে দেখা যাক কী হয়। দেখো 3 নম্বরে বলছে প্রত্যেক প্রকার মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা, এটা যদি আমি সি ঘটনা ধরি, তাহলে নাম্বার অফ সি সমান কত হবে? 3টে যে মুদ্রা তুলবো প্রত্যেক প্রকার মুদ্রা একটা করে আসবে, তার মানে 1 টাকার নোট আসবে 10টা থেকে, সেটা হবে 10C1। তার উপরে ডিপেন্ড করে 7টা যে আধুলি তার থেকে একটা আধুলি আসবে, সেটা হবে 7C1। আর 4টে যে সিকি তার থেকে একটা আসবে, সেটা হবে 4C1। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি 10C1 মানে 10, 7C1 মানে 7, 4C1 মানে 4। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে? প্রবাবিলিটি অফ সি হবে 10 × 7 × 4 বাই নিচে 21C3। এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। ওকে। আচ্ছা এরপরে দেখো, এরপরে 24 দাগের অঙ্ক দেখো। 24 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে করবে, ঠিক আছে? প্রচুর কাজে লাগে এটা। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক 24 দাগের অঙ্কটা। আচ্ছা দেখো তো কী বলছে 24 অঙ্কটা বলছে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে, তার মানে কি লিপ ইয়ার, ঠিক আছে, 53টি সোমবার থাকার সম্ভাবনা কত?
আর সেকেন্ড একটা কোশ্চেন আছে, অধিবর্ষ নয় এই রকম কোনো একটা বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? দেখো অঙ্কটা প্রথম যাওয়ার আগে বলে দিই, এই অঙ্কটা সোমবার দেবে, রবিবার দেবে, বুধবার দেবে, যে কোনো সপ্তাহের একটা দিন দেবে, কিন্তু অ্যান্সার একই আসবে। আইডিয়া এক, কনসেপ্ট এক, অ্যান্সারও একই আসবে। দেখো প্রথম যে অঙ্কটা আছে কী বলেছে, বলেছে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো একটা লিপ ইয়ার, মানে কোনো একটা বছর যদি লিপ ইয়ার হয় তার মধ্যে 53টি সোমবার থাকবে, তার সম্ভাবনা কত? দেখো একটা সাল, তাহলে আমাকে বের করতে হবে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। আচ্ছা, একটা সাল যদি লিপ ইয়ার হয় তার মধ্যে কতগুলো দিন আসে? দেখো একটা সাল এমনি নর্মাল সাল, তার মধ্যে দিন সংখ্যা হয় 365, যদি সেটা লিপ ইয়ার হয় তার সঙ্গে এক্সট্রা একদিন অ্যাড হয় 366। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা একে 7 দিয়ে ভাগ করব। কেন? কারণ 7 দিনে এক সপ্তাহ, প্রতি সপ্তাহতে একটা করে সোমবার আসে, প্রতি সপ্তাহতে একটা করে সোমবার আসে। তাহলে তার মানে 366কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? এটা হয় 5 7 35, এটা 1 হবে, এটা 6 নামবে, তারপর এটা হয়ে যাবে 7 2 14। দেখো এটা 2 ভাগ শেষ, তার মানে কি 2টো দিন এক্সট্রা হচ্ছে, 52টা সপ্তাহ হচ্ছে, 52টা সপ্তাহ হচ্ছে আর 2টো দিন এক্সট্রা হচ্ছে। তার মানে দেখো, তার মানে 52টা পূর্ণ সপ্তাহের জন্য আমরা 52খানা সোমবার অলরেডি পাচ্ছি, 52খানা হচ্ছে সোমবার অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। এবারে পেতে হবে কি 53টা সোমবার। তাহলে এই যে এক্সট্রা 2 দিন হচ্ছে, এই এক্সট্রা 2 দিনের মধ্যে সোমবার যতটা হবে সেটাই হয়ে যাবে সম্ভাবনা, সেটা হচ্ছে আসবে সম্ভাবনা। কারণ 52টা যেহেতু পূর্ণ সপ্তাহ, তাহলে 52টা সোমবার তো ফিক্সড হয়ে যাচ্ছে, ওটা পাবোই। তাহলে 53টা, তার মানে আরও একটা এক্সট্রা সোমবার, সেটা কত উপায়ে আসতে পারে, সেটা এই 2 দিন যেমন কম্বিনেশানে আসবে সেইটা হয়ে যাবে 53টা সোমবার পাওয়ার সম্ভাবনা। দেখো তাহলে এই 2 দিন কম্বিনেশন কেরম আসতে হয়, দেখো এই 2 দিন পরপর 2 দিন আসবে, এরম তো হবে না যে এই 2 দিন একদিন রবিবার একদিন বুধবার, না এরম তো হয় না। 2 দিন মিনস কি পরপর হবে, তাহলে সেই পরপর 2 দিন কী হতে পারে, হয় রবিবার সোমবার হবে, অথবা সোমবার মঙ্গলবার হবে, অথবা মঙ্গল বুধ হবে, অথবা বুধ বৃহস্পতি হবে, অথবা বৃহস্পতি শুক্র হবে, অথবা শুক্র শনি হবে, অথবা শনি রবি হবে। তাহলে দেখো আমি যদি একটু লিখি যে এই 2টো দিন কত উপায়ে চুজ করা যায়, এই 2টো দিন কত উপায়ে চুজ করা যায়, না এই 2টো দিন চুজ করা যায় কত উপায়ে, দেখো সেটা হয়ে যাবে এস সেট। ঠিক আছে, এই 2টো দিন যত উপায়ে চুজ করা যায় সেটা হয়ে যাবে হচ্ছে এস সেট। সেটা কিরম হবে, না সেটা হবে রবি সোম, আমি এরকম শর্টকাটে লিখছি রবি সোম, এই মানে এই 2টো দিন রবি সোম আসতে পারে, অথবা কি আসতে পারে, অথবা সোম মঙ্গল আসতে পারে, অথবা সোম মঙ্গল আসতে পারে, অথবা কি আসতে পারে, অথবা মঙ্গল বুধ আসতে পারে। আচ্ছা, অথবা কি আসতে পারে, অথবা বুধ বৃহস্পতি আসতে পারে, অথবা বৃহস্পতি শুক্র আসতে পারে, অথবা শুক্র শনি আসতে পারে, অথবা শনি আর রবি আসতে পারে, দেখো এই যে 2টো দিন শেষ, যে 2টো দিন ভাগ শেষ থাকছে, এই 2টো দিন কত কম্বিনেশানে আসতে পারে সেটা হচ্ছে এই কম্বিনেশান। দেখো করকম আসছে, দেখো 7 রকম আসছে। কি হয় রবি সোম আসবে, অথবা সোম মঙ্গল আসবে, অথবা মঙ্গল বুধ আসবে, অথবা বুধ বৃহস্পতি আসবে, অথবা বৃহস্পতি শুক্র আসবে, অথবা শুক্র শনি, অথবা শনি রবি। দেখো হচ্ছে কত রকম, 1 2 3 4 5 6 7, তার মানে এখানে নাম্বার অফ এস হয়ে গেল কত, নাম্বার অফ মানে চেস হয়ে গেল 7। এবারে দেখো তাহলে 52টা সোমবার তো আমার ফিক্সড হয়ে আছে, তাহলে যে একটা এক্সট্রা যে সোমবার সেটা এই 7 বারের মধ্যে কতবার আছে, দেখো এই 7 বারের মধ্যে এই 2বার আছে, এই রবি সোম আর সোম মঙ্গল। যদি এই যে শেষ 2 দিন যে বেশি হচ্ছে, এই 2টো দিন যদি রবি সোম হয় অথবা সোম মঙ্গল হয়, তাহলে দেখো আর একটা এক্সট্রা সোমবার এর সঙ্গে অ্যাড হবে, হয়ে মোট 53 হয়ে যাবে। কারণ 52টা পূর্ণ সপ্তাহ থাকার জন্য 52খানা সোমবার আমরা পাচ্ছি। এই শেষ 2টো দিন মানে 2টো দিন দিয়ে এক্সট্রা হচ্ছে, সেই 2টো দিন যদি রবি সোম আসে অথবা সোম মঙ্গল আসে, তাহলে আমি একটা এক্সট্রা সোমবার আরও পাবো, তার মানে কি আমার 53টা সোমবার চলে আসছে। তার মানে এখানে এ যে ঘটনা, যে সোমবার আসবে 53টা সোমবার, তার নাম্বার অফ এ কত হবে, নাম্বার অফ এ হবে 2, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে 2/7, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে সোমবার দিক রবি মানে সোম দিক, রবি দিক, বুধ দিক, সপ্তাহের যে কোনো দিনের নাম দিয়ে দিক, অ্যান্সার এই 2/7 হবে। মনে রাখবে যদি লিপ ইয়ার হয়, সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে যে লিপ ইয়ার না হলে কী হবে, দেখো লিপ ইয়ার না হলে কী হবে, না লিপ ইয়ার যদি না হয় তাহলে এক বছরে কতগুলো দিন থাকে, এক বছরে দিন থাকে 365, তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, না সেম 5 7 35, এটা 1, এটা 15 হবে, 7 2 14, এটা 1 ভাগ শেষ আসবে। তার মানে কী হলো, 52টা পূর্ণ সপ্তাহ, তার মানে 52টা সোমবার। এবার এই একটা দিন কত উপায় আসে, সেই একটা দিন যত উপায় আসবে সেইটা হয়ে যাবে এস সেট। একটা দিন কত উপায় আসে, 7 দিনের যে কোনো, মানে হচ্ছে রবি আসতে পারে, সোম হতে পারে, মঙ্গল হতে পারে, আচ্ছা বুধ হতে পারে, বৃহস্পতি হতে পারে,
শুক্র হতে পারে, আর শনি হতে পারে। এই 7 দিনের যে কোনো একদিন আসবে। তাহলে নাম্বার অফ এস এখানে কত হয়ে গেল? নাম্বার অফ এস হয়ে গেল 7। নাম্বার অফ এস সমান হয়ে গেল 7। আর নাম্বার অফ এ কত আছে? এটা যদি আমি বি ঘটনা ধরি তাহলে কী হবে? নাম্বার অফ বি কত? দেখো এর মধ্যে সোমবার কটা? একবার। যদি সোমবার আসে, এই যে একটা দিন এক্সট্রা হচ্ছে, এটা যদি সোমবার হয় তখনই 53টা সোমবার হবে। তাহলে সোমবার আসছে কবার? এই 7 বারের মধ্যে সোমবার আসছে একবার। তাহলে এটা যাবে নাম্বার অফ বি মানে 1। তাহলে প্রবাবিলিটি অফ বি কত? প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে 1/7। এটা যাবে 1/7। তাহলে দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কে যদি লিপ ইয়ার হয় তাহলে অ্যান্সার হবে 2, মানে 2/7। যদি লিপ ইয়ার না হয় তাহলে অ্যান্সার হবে 1/7। যে কোনো দিন দিয়ে দিক, সোমবার দিক, রবিবার দিক, যা খুশি দিয়ে দিক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবে অবশ্যই। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট যে অঙ্কটা 25 দাগের অঙ্ক। 25 দাগের অঙ্কটা দেখো তো কী বলছে। দেখো 25 দাগের অঙ্ক বলছে, দুটি ঝোঁকশূন্য ছক্কা একসঙ্গে ছোড়া হয়, প্রাপ্ত স্কোর দুটি একসঙ্গে গুণ করা হয়। গুণফলের মান বলে 1 দাগের অঙ্ক কী বলছে? 12 হবে। আর যুগ্ম হওয়া 2 দাগ কী বলছে? যুগ্ম হওয়ার সম্ভাবনা গণনা করো। তার মানে দুটো ঝোঁকশূন্য ছক্কা ছোড়া হচ্ছে। তাহলে দেখো দুটো ঝোঁকশূন্য ছক্কা ছুড়লে কী শিখেছি? তার আউটকাম কী হবে? নাম্বার অফ এস দুটো ছক্কা, একটা ছক্কা ছুড়লে তার আউটকাম কী হয়? 6 রকম হয়। 1 2 3 4 5 6। তাহলে দুটো ছুড়লে কী হবে? না 6 গুণ 6 মানে কত হবে? 36 খানা হবে। ওকে, এবার কথা এবার 1 দাগের অঙ্কটা কী বলছে? না দুটো যে আউটকাম আসবে তাদেরকে গুণ করলে গুণফলের মান 12। তাহলে যদি সেটা যদি আমি এ ঘটনা ধরে নিই তাহলে এ ঘটনার মধ্যে কারা থাকবে? দেখো এ ঘটনার মধ্যে আমার দুটোর গুণফল, এমন দুটো সংখ্যা আসবে মানে যাদের গুণফল 12 হতে হবে। দেখো সেটা 2,6 পড়লে 12 হবে তাদের গুণফল, 6,2 পড়লে তাদের গুণফল 12 হবে, 3,4 পড়লে তাদের গুণফল 12 হবে, 4,3 পড়লে তাদের গুণফল 12 হবে। দেখো এছাড়া আর কোনো দুটো সংখ্যার গুণফল কিন্তু 12 আসবে না, মানে 1 থেকে 6-এর মধ্যে কিন্তু, ঠিক আছে? 1 থেকে 6-এর ভিতরে বলছি আমি, তাদের গুণফল 12 আসতে হবে। ওকে, আচ্ছা এবারে তার মানে নাম্বার অফ এ কত হয়ে গেল? নাম্বার অফ এ হলো 4। দেখো 4টে এলিমেন্ট আছে, 1 2 3 4, তাহলে 4 হয়ে গেল। আর প্রবাবিলিটি অফ তাহলে এ সমান কত হয়ে গেল? না 4/36, কাটাকুটি করলে 1/9। ওকে, আর দেখো তো 2 কী বলছে? 2 বলছে যে গুণফল, যে দুটো সংখ্যা যা আসবে তাদের গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে এটা যদি আমি বি ঘটনা ধরে নিই যে দুটোর গুণফল যুগ্ম হবে, দেখো তো কেমনভাবে এটা, দেখো এটা লিখতে গেলে অনেকগুলো হবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো নাম্বার অফ বি, দেখো দুটো ছক্কা, ধরো এর 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এদিকে এরকম 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে, 6 পড়বে। আচ্ছা এবারে দেখো এমন দুটো সংখ্যা আসবে যাদের গুণফল যেন জোড় হয়, যাদের গুণফল জোড় হয়। তাহলে প্রথম ছক্কাতে যদি 1 আসে তাহলে পরের ছক্কাতে কোন কোন সংখ্যা এলে তবে তাদের গুণফল জোড় হবে? তাহলে পরের ছক্কাতে জোড় সংখ্যা এলে তাদের গুণফল জোড় হবে। তার মানে 1-এর জন্য কার কার আসতে হবে? 2 পড়তে হবে, 4 পড়তে হবে, আর 6 পড়তে হবে। তার মানে 1,2 হলে হবে, 1,4 হলে হবে, 1,6 হলে হবে, তবে তাদের গুণফল জোড় আসবে। তাহলে 1-এর জন্য 3টে হয়ে গেল। দেখো তো পরের 2-এর জন্য, এই 2-এর জন্য কতগুলো আসতে হবে? না এই 2-এর জন্য যে কেউ এলে হবে, কারণ 2 তো নিজে জোড়। তাহলে এই 2-এর জন্য কত আসতে হবে? 6টায়, মানে যে কেউ এলে, মানে 2,1 2,2 2,3 2,4 2,5 2,6, এই 6টাই আসবে। পরে 3-এর জন্য কত? দেখো 3 যেহেতু বিজোড় তাহলে এর জন্য সেম 3টে, কারণ 3,2 আসতে হবে, 3,4 আসতে হবে, আর 3,6 আসতে হবে। আদারওয়াইজ কারোর সঙ্গে গুণ করলে গুণফল জোড় দেবে না। তাহলে 3-এর জন্য আবার 3টে। সিমিলারলি 4-এর জন্য 4 যেহেতু জোড়, যাদের জন্য জোড় তাদের 6টায় 6টা আসবে, যাদের বিজোড় তাদের 3টে করে আসবে। দেখো 5-এর জন্য আবার 3, আর 6-এর জন্য কত? 6-এর জন্য আবার 6। তাহলে দেখো নাম্বার অফ বি হচ্ছে মোট এত। তাহলে দেখো তো কত হবে? এটা 6 3 9, এটা দেখো এটা মোট 3টে 9 মানে 27 খানা আসবে। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত হয়ে যাবে? না প্রবাবিলিটি অফ বি হবে 27/36। 9 দিয়ে কাটাকুটি করলে 3 9 27, 4 9 36, এটা হলো 3/4 অ্যান্সার। ওকে, দেখো আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে এরকম কিছু অঙ্ক নিয়ে আমি হাজির হবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।